দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। বলছি স্যার, এই যে অপারেশন সিন্দুর ঠিকভাবে শুরু হলেও এই যে প্রত্যাঘাত পাকিস্তানের উপর, কিন্তু শেষটা যেন স্যার একটা গরমিল হয়ে গেল, মানে শেষটা মানুষের কাছে অধরায় রয়ে গেল। দেখো, যদি এটা সাধারণ মানুষের প্রশ্ন হয় তাহলে তাদের বোঝানো যেতে পারে, কিন্তু ওই এক শ্রেণীর রাজনৈতিক দালাল যারা বসে রয়েছে, যারা ভারতের শত্রু, ভারতের ভেতরেই বসে আছে, যাদের আমি বলি পঞ্চম বাহিনী বা ফিফথ কলাম, দেশের শত্রু, দেশের ভেতর থেকে দেশের বিরুদ্ধে কাজ করে, তাদের যদি প্রশ্ন হয়, এই ভণ্ড শান্তিকামী রাজনৈতিক দালালদের আমার কিছু বলার নেই, ওদের আমি উপেক্ষা করি, অগ্রাহ্য করি। যেখানে সাধারণ মানুষের প্রশ্ন, সাধারণ মানুষের একটা সমস্যা, ভারতবর্ষে যে কোনো সময় তুমি অপারেশন সিঁদুর ছেড়ে দাও, ভারত পাকিস্তান ম্যাচ হোক বা ভারতের যে কোনো ক্রিকেট ম্যাচে 140 কোটি মানুষ তারা ভারতের অধিনায়ক হয়ে যায়, যারা জীবনে গলিতেও ক্রিকেট খেলেনি, ক্রিকেট সম্পর্কে কোনো ধারণা নেই। সেই রকম যুদ্ধ বা এইরকম সংকট পরিস্থিতি বা সংঘাতের পরিস্থিতি কি ব্যাপার কারোর কোনো ধারণা নেই। ফেসবুক আর গুগলের উপর ভিত্তি করে তারা বড় বড় কথা বলে, এদের বোঝানোটা মুশকিল। তাও আমি একবার তোমাদের বলি, এটাতে গরমিল কেন, এই প্রশ্নটা করলে সেটা আমি কি একবার জানতে পারি তোমার কাছ থেকে যে কোথায় গরমিল? তাহলে আমি চেষ্টা করবো সেটা বোঝানোর। একদম স্যার, আমি বলছি স্যার, শেষটা যে আঘাত করলে আবার প্রত্যাঘাত হবে, তাহলে কি এখন যুদ্ধ বন্ধ হয়ে গেল? আবার একদিকে বলা হচ্ছে না অপারেশন সিন্দুর চলছে, তাহলে কোথায় চলছে? মানে মানুষের কাছে না স্যার কিছু কিছু কথা মানে অধরায় রয়ে গেল। যেমন তাহলে কোথায় যুদ্ধটা চলছে? এখনো যদি অপারেশন চলছে, কোথায় চলছে? আমরা কি পাকিস্তানকে আবার আক্রমণ করছি? আমরা আবার একটা প্রেস বিবৃতিতে দেখলাম প্রধানমন্ত্রী বললে গুলির জবাব গোলা হবে। আবার প্রধানমন্ত্রী বললেন যতক্ষণ না পাক অধিকৃত কাশ্মীর আমরা নিতে পারছি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে। মানে এই যে এতগুলো বিবৃতি স্যার, কোনটাকে নেবো কোনটাকে ছাড়বো সেটাই বোঝা যাচ্ছে না। প্রথমত, এটা তোমাকে কে বললো যে যুদ্ধ শেষ হয়ে গেছে বা অপারেশন সিঁদুর শেষ হয়ে গেছে? দ্বিতীয়ত, এটাকে কে বললো বা কোথায় বলা হলো যে অপারেশন সিঁদুর মানে শুধু গিয়ে পাকিস্তানে গোলাবারি করব বা পাকিস্তানি সৈন্য সেনাদের আমরা মারতে থাকবো? এই যে সিন্ধু জল চুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে, পাঞ্জাব পাকিস্তানে গত 10-12 দিন ধরে এক ফোঁটা জল পাচ্ছে না এবং শুকিয়ে যাচ্ছে ওদের ফসল। যে ফসল খেয়ে, যে শস্য খেয়ে ওই একসারি জিহাদি পাকিস্তানি ভারতের মানুষের রক্তপাত ঘটায়, এবার তারা না খেয়ে মরবে। দ্যাট ইজ অলসো পার্ট অফ অপারেশন ইঁদুর। দ্বিতীয়ত, অপারেশন সম্পর্কে মানুষের ধারণাটা একদম জিরো। তারা এটা কিছুতেই বোঝে না অপারেশন মানুষকে ডেকে, এটা কোনো ইন্ডিয়ান আইডল নয় যে মানুষের ভোট নিয়ে নির্বাচিত হবে যে কে যোগ্যতম প্রতিনিধি, তা নয়, হয় না। যেটা অপারেশন সিঁদুরের যে এক একটা পার্ট, পাকিস্তান বাধ্য হয়েছে ভারতের কাছে হাঁটু গেড়ে বসতে। তারা গিয়েছিল আমেরিকার কাছে, আমেরিকার কাছে কান্নাকাটি করার পর আমেরিকা পরিষ্কার জানিয়ে দেয় পাকিস্তানকে যে এর মধ্যে আমরা মধ্যস্থতা করব না, এবং ভারতও দর্থহীন ভাষায় বলে দিয়েছে যে কোন রকম মধ্যস্থতা পৃথিবীর কোন দেশের কাছে হবে না। এই যে একটা তাহলে হঠাৎ করতে স্যার, এখানে আপনাকে একটু আমি একটা প্রশ্ন করতে চাই যে তাহলে হঠাৎ করতে যখন কালকে যুদ্ধবিরতি ঘোষণা, ভারত সরকারের প্রেস ব্রিফিং আসার আগেই কেন ট্রাম্প টুইট করে দিল, সেটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন। এইসব প্রশ্নের যারা উত্তর দেয় তাদের আমি কথার জবাব দেই না। এই যে তুমি বারবার বলছো যুদ্ধ যুদ্ধ, ভারত তো যুদ্ধ করেনি। সাধারণ মানুষের মধ্যে কোনো ধারণা আছে প্রত্যাঘাত কি জিনিস আর যুদ্ধ কি জিনিস? যুদ্ধতে শত্রু রাষ্ট্রের মাটিতে আক্রান্ত রাষ্ট্র যখন তাদের সেনা পাঠায়, ভারতের একজনও সেনা কি পাকিস্তানের বর্ডার ক্রস করেছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ক্রস করেছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করেছে? তাহলে যুদ্ধটা হলো কোথায়? দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে সেটা, সে কি এই বলেছে যে আমি মধ্যস্থতা করলাম? সে বলেছে যে আমি ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি যে যদি সম্ভব হয়
কিছু দিনের জন্য অন্তত শর্ত সাপেক্ষে আপনারা আলোচনায় আসুন আর এই সংকটের পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করুন। এই জিনিস তো আমরা দেখেছি, রাশিয়া ইউক্রেনের 2 বছর ধরে চলছে। রাশিয়া বহুবার এর মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে, সাময়িকভাবে ওখানে যুদ্ধ পরিস্থিতি, এখানে সংঘাত। দ্বিতীয়ত, আমেরিকা থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনকে কে আপনি ভারতের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনের সঙ্গে কথা বলুন, সময় নিন, আলোচনায় বসুন, আর ততক্ষণ যেন কোনো আবার সংঘাত তৈরি না হয়। পাকিস্তান সেই শর্ত মেনে ভারতকে অনুরোধ করে ভারতের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনকে লেফটেন্যান্ট জেনারেল রাজীব গাইকে, আমি জানি না আপনারা আজকে প্রেস কনফারেন্স দেখেছেন কিনা, সেখানে খুব পরিষ্কার উনি বলেছেন যে আমরা যে অনুরোধে সাড়া দিই। ডোনাল্ড ট্রাম্প যদি মধ্যস্থতা করে এই সংকট বা এই সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণ করত, তাহলে সে তার ব্যক্তিগত টুইটটাকে কেন করেছে? যে আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের যেমন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির অফিসিয়াল টুইট হ্যান্ডেল রয়েছে বা এক্স হ্যান্ডেল রয়েছে, আমেরিকার প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স হ্যান্ডেল হচ্ছে পোটাস। 99% লোক সেগুলোর কোনো অস্তিত্বই জানে না। পোটাস আমেরিকার প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স হ্যান্ডেল, প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, এটাকে সংক্ষেপে বলা হয় পোটাস। উনি পোটাস থেকে এক্স হ্যান্ডেল থেকে কেন করেননি? কারণ অফিসিয়াল কিছুই নয়, ব্যক্তিগত স্তরে উনি নরেন্দ্র মোদীজিকে, ভারতের প্রধানমন্ত্রী ওনার ব্যক্তিগত স্তরের বন্ধু, অনুরোধ করেছিলেন। ভারত কোনো শর্ত দেয়নি, ভারত পরিষ্কার বলেছে আমাদের সঙ্গে, খুব পরিষ্কার ক্লিয়ার, আমরা আগামীকাল আলোচনায় বসবো, 12 তারিখ বসা হবে আগামীকাল, এবং সেখানে বলে দেওয়া হয়েছে সিমলা চুক্তি যে ভঙ্গ করেছে পাকিস্তান, এই নিয়ে আমরা কোনো কথা বলবো না। সিন্ধুর জল চুক্তি আমরা বানচাল করেছি, এই নিয়ে কোনো কথা হবে না। কাশ্মীরের ইস্যু উচ্চারণ হবে না। কোন তৃতীয় বিশ্বের কোন দেশ, পৃথিবীর কোন দেশ আমাদের আলোচনার মধ্যে ঢুকবে না। ভারতের সীমা উল্লঙ্ঘন করবার বা কোন রকম যদি আক্রমণ করার পাকিস্তান চেষ্টা করে, আমরা সে জবাব দেব, যেটা প্রধানমন্ত্রীজি বলেছেন, গুলির জবাব গোলা দিয়ে হবে। এবং গুরুত্বপূর্ণ সব থেকে, আমাদের এই সন্ত্রাসবাদীদের ফেরত চাই, যার মধ্যে দাউদ ইব্রাহিম রয়েছে, মাসুদ আজহার রয়েছে এবং প্রফেসর হাফিজ মোহাম্মদ সঈদ রয়েছে, এদের আমাদের ফেরত চাই। এবং ভারতবর্ষের সব থেকে বড় ডিমান্ড যে পাক অকুপাইড কাশ্মীর ভারতকে ফেরত দিতে হবে। এই এতগুলো যদি ডিমান্ড মানা হয়, তাহলে আমরা আগে শান্তি চুক্তি ইত্যাদি নিয়ে চিন্তা ভাবনা করব। এখানে গরমিলের ব্যাপারটা কোথায় যদি আমাকে একটু বুঝিয়ে দাও, তাহলে আমি একটু বুঝতে পারি। ভারতের এই যে বিশেষ করে পশ্চিম বাংলায়, আমি বাংলার বাইরে মুম্বাইয়ে থাকি, সারা ভারতবর্ষে বন্ধু বান্ধব রয়েছে, লোকজন রয়েছে, কথা বলছি, টুইট, ফেসবুক সব দেখছি। শুধু বাংলায় এক শ্রেণীর মানুষ, বিশেষ করে এই বামপন্থীরা, তারা লাফালাফি করছে। এরা দ্বিচারিতায় সবসময় ডুবে থাকে। এদিকে বলে শান্তি চাই, কংগ্রেস থেকেও তো প্রশ্ন উঠছে যে ইন্দিরা গান্ধী সিদ্ধারা সোজা রেখেছিল, কোনো থার্ড পার্সনকে অ্যালাউ করেনি, কি করে নরেন্দ্র মোদী ট্রাম্পের কথা মেনে নিল? ট্রাম্প কে এই মুহূর্তে? ট্রাম্প কেন এই বার্তা দিবে? আর ট্রাম্প যদি এই বার্তা দিয়েই থাকে, ট্রাম্পের সেই বার্তার কেন কাউন্টার করলো না প্রধানমন্ত্রী? এই কংগ্রেসের বিচারিতার মুখোশটা আমি এখনই খুলে দিচ্ছি। ইন্দিরা গান্ধী জোর হাত করে গেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট নিক্সনের কাছে ভিক্ষা চাইতে, নিক্সন বাইরে দরজা দিয়ে দেখিয়ে দিয়েছিল। তারপর এই ইন্দিরা গান্ধী জোর হাত করে ভিক্ষা নিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ব্রেজনেভের কাছে, তখন রাশিয়া তার 7 ফ্লিট পাঠায়। তারপরে গিয়ে আমেরিকা সেখান থেকে সরে আসে। নিঃসন্দেহে ইন্দিরা গান্ধী লিড করেছিলেন ভারত পাকিস্তান যুদ্ধ 71-এ। 93,000 ওদের যে পাকিস্তানের সৈন্যকে আমরা ধরেছিলাম, কেন ছেড়ে দেওয়া হয়েছিল? এই প্রশ্নটা আজকে উঠবে। কার ইশারা ছিল ছেড়ে দেওয়ার জন্য 93,000 খান সেনা, যারা অকথ্য অত্যাচার করেছিল, লক্ষ লক্ষ মানুষকে, বাংলায় বাঙালিকে মেরেছিল, খুন করেছিল? লাহোরে যখন ঢুকে, লাহোর থেকে 15 কিলোমিটার আগে ভারতীয় সেনাকে থামিয়ে দেওয়া হয় এবং ফেরত চলে আসতে বাধ্য করা ভারতীয় সেনাকে। কার ইশারায় করা হয়েছিল? কোন স্বার্থ রক্ষার জন্য করা হয়েছিল? এই প্রশ্ন তো আসবেই।
26/11 সময় আমরা দেখেছি এই তাইউর রানাকে আনার জন্য এতদিন পরে হলো। কেন আজমাল কাসাবকে ফাঁসি দেওয়ার জন্য এতদিন সময় লেগেছিল? কাদের স্বার্থ রক্ষার্থে? হাজার প্রশ্ন আসে। আর এটা ভুলে গেলে চলবে না যে পৃথিবীর ডিপ্লোম্যাটিক ইকুয়েশন প্রতি মুহূর্তে বদলায়। এই মুহূর্তে মোদিজি যে কাজ করেছেন, যেরকম সিদ্ধান্তগুলো নিয়েছেন, যেরকম ভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ভারতকে, ভারতের সেনাবাহিনীকে, তাকে আমি স্যালুট জানাই ব্যক্তিগতভাবে। তাতে আমাকে যদি কেউ বিজেপির লোক বলে বা মোদির লোক বলে আমার কিচ্ছু আসে যায় না। যেটা ঠিক সেটা সঠিক। একদমই স্যার। স্যার আরেকটা জিনিস, কালকে তাহলে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের একটা বৈঠক হচ্ছে, সেদিকেই তাহলে চোখ রাখবে মানুষ? দেখো, পাকিস্তান হচ্ছে গোখরো সাপ। একে পাশে বিছানায় নিয়ে শুতে নেই, এ যে কোনো মুহূর্তে ছবি মারবে। আর এই পাক অকুপাইড কাশ্মীর তাদের আমলে তৈরি হয়েছিল। এই ইন্দিরা গান্ধীর বাবা জওয়াহরলাল নেহরুর ভুলের জন্য তৈরি হয়েছিল। তখন যখন বল্লভভাই প্যাটেল বলেছিলেন, নেহরু তো কারো কথা শোনেননি। তাদের স্বার্থ সিদ্ধির জন্য উনি তখন হাত গুটিয়ে নিয়েছিলেন। ভারতের একটা অংশকে দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন পাকিস্তানকে। ভারতের একটা অবিচ্ছেদ্য অংশ আকসাই চীন দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন চীনকে। এই প্রশ্নগুলো তাহলে উঠবে। আগামীকালের বৈঠক কতটা কি হবে সেটা কিন্তু নির্ভর করছে আজকের রাত পাকিস্তান ভারতীয় সেনাকে ঘুমাতে দেবে কিনা। যদি আজকের রাতে জাগিয়ে রাখে, আবার আজকে আক্রমণ করে, তাহলে কিন্তু এইবার পাকিস্তানকে গুড়িয়ে দেবে। কোনো আঙ্কেল স্যাম, ডোনাল্ড ট্রাম্প কেউ আটকাতে পারবে না। ভদ্রতা, সভ্যতা, সহমর্মিতা দেখানোর মানে এই নয় যে ভারত হাঁটু গেড়ে বসেছে, হাঁটু গেড়ে পাকিস্তান বসেছে। কেন কান্নাকাটি করতে পাকিস্তান গিয়ে? ভারত এবার দেখিয়ে দিয়েছে যে আমরা কি করতে পারি। একটা সেনা, ভারতীয় সেনা পাকিস্তানের মাটিতে পা রাখেনি। তাহলে স্যার বিজয় উল্লাসের কথা প্রধানমন্ত্রী কি করে বললো, পাকিস্তানের প্রধানমন্ত্রী? কি বলেছেন? যে বিজয় উল্লাস করুন, পাকিস্তান কার্যত জয়ী হয়েছে। না না, সেটা পাকিস্তান, না না, পাকিস্তান কি বলবে? হাঁটু গেড়ে কে বসেছে? আমেরিকার কাছে কে গিয়েছিল? পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাবে। এই পাকিস্তানের মানচিত্র বদলানোর সময় এসে গেছে। বালুচিস্তানকে সামলাতে পারছে না, ভারতকে কি সামলাবে? ওকে এখন পাকিস্তান যে নির্লজ্জ প্রচার করছে সেটা নতুন কিছু নয়, এবং সেটা নিয়ে আমরা চিন্তিত নই। তার জবাব তো আমরা রণাঙ্গনে দিচ্ছি। কিন্তু আমরা চিন্তিত শাহবাজ শরীফের ভাষায় ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে একদল লোক যে কথাবার্তা বলছেন, এটা শাহবাজ শরীফের ভাষায়, শাহবাজ শরীফের টোনে। এদের এবার আমাদের বুঝে নিতে হবে, এদের চিহ্নিত করতে হবে। এদের থেকে বড় ভারত বিরোধী শত্রু তো পাকিস্তানের খান সেনারাও নয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।